সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং সকল শুভাকাঙ্ক্ষী যারা আজকের এই ক্লাস বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন বা হচ্ছেন, সবাইকে আজকের বাংলা ক্লাসে স্বাগত জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর জন্য 3 নম্বর ক্লাস। আমি গত 2 নম্বর ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম হচ্ছে যে শব্দ নিয়ে পড়িয়েছিলাম। তো শব্দের শ্রেণীবিভাগটা আমি দেখিয়েছিলাম, গঠনগতভাবে শব্দের শ্রেণীবিভাগ, অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ গত সপ্তাহে পড়িয়েছি। আজকে আমরা উৎপত্তিগতভাবে শব্দের শ্রেণীবিভাগ এবং শব্দ গঠন প্রক্রিয়ার 5টি প্রক্রিয়া আমরা আলোচনা করব। এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। আর যাই হোক, ক্লাসের কথা প্রথমেই বলে ফেললাম, তোমাদেরকে একটু জিজ্ঞেস করে নিই, তোমরা ভালো আছো নিশ্চয়ই, এবং সেই আশাই রাখি যে তোমরা যে যেখানে আছো না কেন সবাই ভালো থাকবে। যদিও আমরা সবাইকে কাছে পাই নাই বা এখনও দেখতে পাই নাই, সরাসরি চিনিও না, তারপরেও আমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে কমেন্টস বা কথোপকথনের মাধ্যমে আমরা অনেকের সাথেই ভার্চুয়ালি পরিচিত ইতিমধ্যেই। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই ক্লাসে। শেষ পর্যন্ত এই ক্লাসটাতে থাকবে তোমরা, কারণ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই তোমাদের টার্ম 1-এর প্রশ্ন হতে পারে, তোমাদের ফাইনালের প্রশ্ন হতে পারে। তো কখন কি হবে আমরা জানি না, আজকে আবার নতুন করে সিদ্ধান্ত আসতে পারে যে আমাদের কলেজ খুলবে কি খুলবে না, বা কবে নাগাদ আবার বন্ধ বৃদ্ধি করা হবে। তো আমরা ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় চোখ রাখছি, জানছি, এখনও জানতে পারিনি কি হবে। তো আমরা সেই আশায় আছি, যে আশায় বুক বেঁধে থাকি প্রতিটা ছুটির ঘোষণা যখন আসে, তার আগ মুহূর্তে আমরা আশায় বুক বেঁধে থাকি যে কখন আবার খুলবে, এই বুঝি ঘোষণা দিল খোলার। তো যাই হোক, আমরা খুলুক বা না খুলুক, এখন আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা পড়াশোনায় মনোযোগ দিব, এবং আমার বিশ্বাস যে তোমরা যে যেখানে আছো সেখান থেকে তোমরা পড়াশোনায় মনোযোগ দিচ্ছ। আমি একটু ঢুকে দেখে নিই তোমরা কতজন জয়েন করেছো আমার সাথে, এবং আমি আশা করব যে তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবে এবং দেখবে। যাই হোক, আমরা দেখো আজকে আলোচনা করব হচ্ছে আলোচ্য বিষয় শব্দ গঠন প্রক্রিয়া। এর মধ্যে আমি একটা অংশ বাকি ছিল, এটা পড়াতে পারি নাই, সেটা হচ্ছে যে উৎপত্তিগতভাবে শব্দের শ্রেণীবিভাগ। আমরা আজকে এটা দেখে শব্দ গঠন প্রক্রিয়ায় চলে যাব, অথবা তোমরা যদি মনে করো যে শব্দ গঠন প্রক্রিয়াটা প্রথমে আলোচনা করব, সেটাও করা যায়। তো যেটাই করা যায়, তো ধারাবাহিকভাবে যদি আমরা চিন্তা করি যে শব্দের শ্রেণীবিভাগটা আমরা গতদিন 3 ভাগে আলোচনা করা যায় বলেছিলাম, গঠনগতভাবে, অর্থগতভাবে এবং উৎসগতভাবে। তো আমরা উৎপত্তি বা উৎসগতভাবে শব্দের শ্রেণীবিভাগটা আলোচনা করতে পারি নাই, এই জন্য আমরা এখন সেটা আলোচনা করব ইনশাল্লাহ। তো একটু দেখে নাও তোমরা সেটা যে কিভাবে আলোচনা করা যায়। লক্ষ্য করো, উৎপত্তিগতভাবে শব্দের শ্রেণীবিভাগ। আমরা বলেছিলাম যে উৎপত্তিগতভাবে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। আমরা একটু দেখে নেই কোনগুলো উদাহরণ সহ এগুলোর সংজ্ঞা আমরা দেখব। দেখো, আমরা বলেছি যে উৎপত্তিগতভাবে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগে ভাগ করা যায়, যথা 1, ধরো তৎসম শব্দ। তৎসম শব্দ। তো তৎসম যে শব্দটা, এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে পারিভাষিক শব্দ। কি শব্দ? পারিভাষিক শব্দ। তৎ মানে তার, সম মানে সমান, তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান, তার সমান মানে হচ্ছে সংস্কৃতের সমান। তাহলে আমরা দেখব তৎসম শব্দ কাকে বলে। যেসব শব্দ, আমরা সংজ্ঞাটা লিখে দিচ্ছি, দেখো, যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে, যেসব শব্দ সংস্কৃত থেকে কোনোরূপ পরিবর্তন না হয়ে সরাসরি বাংলায় এসেছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। তৎসম শব্দ বলে।
যেমন লক্ষ্য করো, চন্দ্র, সূর্য, তারপরে নক্ষত্র, ধর্ম, ভবন ইত্যাদি, এগুলোকে আমরা বলছি হচ্ছে তৎসম শব্দ। তো আমরা কি দেখলাম, যেসব শব্দ সংস্কৃত থেকে কোনোরূপ পরিবর্তন না হয়ে সরাসরি বাংলা এসেছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, ভবন ইত্যাদি, এগুলো হচ্ছে তৎসম শব্দ। আচ্ছা, আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো বা যুক্ত হবে, তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের রুলটা লিখে দিবে, কারণ রুল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। রুল এবং সেকশনটা লিখে কমেন্টস করে দিবে। আর যদি কোনো প্রশ্ন থাকে যে অংশ বুঝি না বা এই বিষয়টা, তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে দিবে, অথবা আমার পার্সোনাল ইনবক্সে তোমরা ইনবক্স করে দিবে। তো ঠিক আছে, দেখো, এরপরে আমরা চলে যাব, তৎসম শব্দ শিখেছি, এবার হচ্ছে অর্ধ তৎসম। কী শব্দ? অর্ধ তৎসম। আমরা দেখব যে যেসব সংস্কৃত শব্দ আমরা একটু পরিবর্তন করলেই হয়, এরকম হতে পারে। একটু লক্ষ্য করো, অর্ধ তৎসম বলেছি, অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ, যেসব শব্দ সংস্কৃত থেকে অর্ধেক বা আংশিক, অর্ধেক বা আংশিক, আংশিক, সরি, অর্ধেক বা আংশিক পরিবর্তন হয়ে বাংলা এসেছে, যেসব শব্দ সংস্কৃত থেকে অর্ধেক বা আংশিক পরিবর্তন হয়ে বাংলা এসেছে সেসব শব্দকে অর্ধ তৎসম শব্দ বলে। সেসব শব্দকে কী বলে? অর্ধ তৎসম শব্দ বলে। অর্ধ তৎসম, অর্ধেক পরিবর্তন। তো এইগুলোর উদাহরণগুলো আমরা একটু দেখব, অর্ধ তৎসম শব্দগুলোর উদাহরণ। যেমন আমরা বলতে পারি হচ্ছে এরকম, যেমন শ্রাদ্ধ সংস্কৃত, শ্রাদ্ধ সংস্কৃত, এটা পরিবর্তন হয়ে চেরাদ্দ, দেখো চেরাদ্দ। গৃহিণী হচ্ছে সংস্কৃত, গৃহিণী, এটার অর্ধেক পরিবর্তন হয়ে গিন্নি হয়েছে। এরকম বৈষ্ণব, বৈষ্ণব হচ্ছে সংস্কৃত, হ্যাঁ, আর এটা হচ্ছে বৈষ্ণব, এটাকে কী বলছে? বৈষ্ণব। তাহলে অর্ধেক পরিবর্তন। যেমন এটা ছিল হচ্ছে শ্রাদ্ধ সংস্কৃতের, আর এটা ছিল হচ্ছে গৃহিণী, আর এটা ছিল হচ্ছে বৈষ্ণব। দেখো অর্ধেক পরিবর্তন হয়ে কীভাবে এইগুলো হলো, এইগুলোকে বলছি আমরা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, যাই হোক, আমরা যদি অর্ধ তৎসম শব্দ দেখে থাকি, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে তদ্ভব শব্দ। কী শব্দ? তদ্ভব। আমরা এখন তদ্ভব শব্দ একটু দেখবো, লক্ষ্য করি। আচ্ছা, তোমরা যারা আমার ক্লাসে যুক্ত আছো তাদের উদ্দেশ্যে বলি, আসলে দেখো সরাসরি ক্লাস হলে অনেক কথাই হতো, আমি কেমন, কী ধরনের ক্লাস নিই, কীভাবে কথা বলি, এই বিষয়গুলো। তো তারপরেও তোমাদের যারা সিনিয়র আছে তাদের কাছে কথা বললে বুঝতে পারবা, এখন আমরা যে ক্লাসটা নিচ্ছি আসলে এটার সাথে মানে অনেক অনেক বেশি ডিফারেন্স, যে সরাসরি ক্লাস আর অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস হচ্ছে তোমার একদম ধরাবাঁধা, এই কথাগুলোই বলতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না, এর বাইরে কোনো কথা বললে সমস্যা আছে। তো আমরা ক্লাসের বাইরে কোনো কথা বলতে পারছি না। একটা উদাহরণ, যে উদাহরণটা হয়তো তোমাদেরকে সরাসরি দিতে পারতাম, এটা কিন্তু অনলাইনে দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে অনলাইনের যে বিষয়টা, এটা কেবল তোমরাই ক্লাসটা দেখছো এটা কিন্তু না। তো আমরা জানি যে বিভিন্ন জনের বিভিন্ন মত, বিভিন্ন রকম থাকতে পারে, এই জন্য হয়তো অনেক কথাই কিন্তু আমরা বলতে পারি না। তো যাই হোক, আমরা আশা রাখি যে আমাদের যখন সরাসরি দেখা হবে, কথা হবে, তখন মজা করব, ক্লাস নেব মজা করে, ঠিক আছে? সেই আশায় আমরা বুক বাঁধছি, হ্যাঁ, সেই আশায় বুক বেঁধে থাকি যে কখন যে আমাদের সেই দিন আসবে। তো আমি যা বলছিলাম একটু লক্ষ্য করো, যে আমাদের অর্ধ তৎসম গেল, এবার হচ্ছে তদ্ভব শব্দ। কী শব্দ? তদ্ভব শব্দ। আমরা এবার একটু তদ্ভব শব্দ দেখে নিই। 3, তদ্ভব শব্দ হচ্ছে, এটাও একটা পারিভাষিক শব্দ। তদ্ভব, তৎ মানে তার থেকে উৎপন্ন। তাহলে যেসব সংস্কৃত শব্দ আমরা বলতে পারি, যেসব সংস্কৃত শব্দ, যেসব সংস্কৃত শব্দ প্রাকৃতের মাধ্যমে, প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, বাংলা ভাষায় এসেছে, সেসব যেসব সংস্কৃত শব্দ প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে
আমরা বলতে পারি হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ যেমন আমরা উদাহরণ দিতে পারি সংস্কৃত। তাহলে আমরা এটা একটা দেখাবো হচ্ছে তিনটা ভাগ দেখাবো, একটা হচ্ছে সংস্কৃত, একটা প্রাকৃত, একটা হচ্ছে বাংলা। তাহলে আমরা একটু দেখে নিই। দেখো সংস্কৃত ছিল কেমন, তারপরে হচ্ছে প্রাকৃত, তারপরে হচ্ছে বাংলা। তো লক্ষ্য করো তো দেখি সংস্কৃত শব্দ কি। সংস্কৃত শব্দ ছিল হচ্ছে ধরো হস্ত। হস্ত মানে কি? হাত। তো এইটা হয়ে গেল হচ্ছে হত্ত, তয় তয়, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল বাংলায় হয়ে গেল হাত। এই তদ্ভব শব্দকে কিন্তু খাঁটি বাংলা শব্দ বলা হয়। তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, এই বিষয়টা একটু লক্ষ্য রাখবা। তদ্ভব শব্দকে কী বলা হয়? খাঁটি বাংলা শব্দ বলা হয়। তারপরে হচ্ছে ধরো হস্ততৎ, এরকম আমরা বলতে পারি হচ্ছে চর্মকার। এটা হচ্ছে প্রাকৃত হয়ে গেল চর্ম, চম্ম আর বাংলায় হয়ে গেল হচ্ছে চামার। এরকম আমরা বলতে পারি হচ্ছে কর্মকার। কর্মকার ছিল, এটা হলো প্রাকৃতে হচ্ছে কর্মকার, কম্মার আর হচ্ছে কামার। এই হচ্ছে উদাহরণ তদ্ভব শব্দ। এরপরে আমরা চলে যাবো হচ্ছে দেশি শব্দ। দেখো বুঝতেছো কিনা, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টসে গিয়ে কমেন্টস করে দিবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখে নিই একটু পরবর্তী 3 নম্বরটা আমরা দেখে নিই। তিন নম্বর ক্লাসে একটু লক্ষ্য করো। 4 হচ্ছে দেশি শব্দ। তাহলে দেশি শব্দ কি? দেশি শব্দ একটু লক্ষ্য করো, দেশি শব্দ কাকে বলে? আমরা জানি যে বাংলাদেশে যে আদিম অধিবাসী যারা ছিল, বিভিন্ন উপজাতি বা আদিবাসী আমরা এখন বলছি, আমরা বলতে পারি যে বাংলাদেশের আদি অধিবাসীদের ব্যবহৃত শব্দকে বা দেশি শব্দ বলে। দেশি শব্দ বলে। একটু লক্ষ্য করো, দেশি শব্দ বলে। এরপরে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, যেটা হচ্ছে যে বাংলা শব্দ গঠনের 5টি প্রক্রিয়া, উদাহরণ সহ আলোচনা করো। এরপরেই কিন্তু আমরা এটা পড়াবো, ঠিক আছে। তো আমরা দেখে নিই একটু, আমরা এটা শেষের দিকে চলে আসছি। দেশি শব্দ বলে আমরা যেমন বলতে পারি হচ্ছে চুলা, চুঙ্গা, ডাব, ডাগর, ইত্যাদি। এগুলো হচ্ছে দেশি শব্দ। এবার আমরা দেখবো হচ্ছে বিদেশি শব্দ কাকে বলে। কি শব্দ? বিদেশি শব্দ। একটু লক্ষ্য করো, বিদেশি শব্দ কাকে বলে? বিদেশি শব্দ হচ্ছে আমরা বলতে পারি যে এই বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে তোমরা জানো যে 5 বিদেশি শব্দ। তো লক্ষ্য করো যে এই উপমহাদেশে বা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আগমন ঘটেছে বিভিন্ন কারণে। আমরা বলতে পারি যে সামাজিক, অর্থনৈতিক, বলতে পারি যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক কারণে আমরা জানি যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে এদেশে নানা ভাষার মানুষের আগমন ঘটেছে। তো আমরা জানি ওই সমস্ত মানুষ চলে গেলেও তাদের ব্যবহৃত ভাষা
রয়ে গেছে। আর তাদের ব্যবহৃত ভাষাগুলোই হচ্ছে এখন আমাদের বিদেশি শব্দ হিসেবে পরিচিত। কী শব্দ হিসেবে পরিচিত? বিদেশি শব্দ হিসেবে পরিচিত কাদের? ওই সমস্ত মানুষের ব্যবহৃত যে ভাষা। তাহলে আমরা বলতে পারি যে ওই সমস্ত মানুষের ব্যবহৃত ভাষাকেই আমরা কি বলছি? বিদেশি শব্দ বলছি। আগমন ঘটেছে তো সময়ের ব্যবধানে তারা চলে গেলেও তাদের ব্যবহৃত ভাষার শব্দ বাংলায় রয়ে গেছে। সেই সমস্ত শব্দকেই বিদেশি শব্দ বলে। লক্ষ্য করো, বিদেশি শব্দ বলে। যেমন তোমরা জানো বিদেশি শব্দ তো অসংখ্য। তোমরা জানো আরবি ফার্সি আছে, তারপরে মায়ানমারের শব্দ আছে, তারপরে জাপানি শব্দ আছে, যেমন রিক্সা, হারিকেরি জাপানি শব্দ। এরকম লুঙ্গি পুঙ্গি এগুলো হচ্ছে মায়ানমারের শব্দ, এবং ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ান শব্দ। হ্যাঁ, তো এরকম বহুত শব্দ আছে, যেমন চাবি, হ্যাঁ, আনারস, আলমারি, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। জাদু ফার্সি শব্দ। এরকম বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আছে বাংলা ভাষায়। তো এইসব শব্দকে আমরা কি বলতে পারি? বিদেশি শব্দ বলতে পারি। ঠিক আছে, বিদেশি শব্দ অনেক প্রকার হতে পারে। এবার আমরা এই প্রশ্নটা শেষ করছি। এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাব। সেই প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, যে তোমরা অবশ্যই, আমি বলেছিলাম যে ক্লাসটা শেষ পর্যন্ত সাথে থাকবে। তোমরা অনেকেই স্মার্টফোন, আগে ছিল না, ক্লাসের যত স্মার্টফোন নিয়েছো, এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা একটা নির্ধারিত সময় পর্যন্ত হয়, তারপর ক্লাসটা শেষ হয়ে যায়, কিন্তু তোমাদের স্মার্টফোন কিন্তু দিচ্ছ না তোমাদের গার্ডিয়ানের হাতে। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাধি আকার ধারণ করেছে। আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, যে তোমরা তোমাদের গার্ডিয়ানকে ফাঁকি দিচ্ছ, মানে কি নিজেকেই ফাঁকি দিচ্ছ। আমি মনে করি যে সেটা নিজেকেই ফাঁকি দেওয়া। অনেকেই তোমরা অনেক আনন্দেই আসো যে ফার্স্ট ইয়ার ডেম কেয়ার, ফার্স্ট ইয়ার তো এইভাবেই চলে যাচ্ছে মোবাইল ফোনে। তা আমি তোমাদেরকে বলবো, আসলে না, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো আমরা গণনায় ধরছি, হয়তো যেখান পর্যন্ত আমরা শেষ করবো এখান থেকেই পরে কিন্তু আবার শুরু করব। যেখানে শেষ হবে এখান থেকে কিন্তু শুরু হবে, যখন সরাসরি ক্লাস হবে। এটা ভাবার দরকার নাই, এটা ভাবার অবকাশ নাই যে পর্যন্ত স্যার আপনারা করাইলেন এটি আবার রিপিট করবেন না, এরকম নাও হতে পারে। আমাদের সময় হাতে নাও থাকতে পারে। এখন যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলাই তোমাদের গণ্য হবে যে এই সিলেবাসের এই অংশ কিন্তু আমরা অনলাইনে পড়িয়েছি। সুতরাং এই ক্লাসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। তাহলে ঠিক আছে, দেখো আচ্ছা, এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পড়েছি এটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, এখন প্রশ্নটার নাম হচ্ছে যে শব্দ গঠন বলতে কি বুঝো? প্রশ্নটা লিখে নিতে পারো, আগেই পরে মুছে দিব। শব্দ গঠন বলতে কি বুঝো? উদাহরণ সহ শব্দ গঠনের পাঁচটি প্রক্রিয়া আলোচনা করো। যেমন শব্দ গঠন একটু লক্ষ্য করো। আচ্ছা, আমরা যেমন লিখে ফেলছি উদাহরণ সহ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শব্দ গঠন বলতে কি বুঝো? উদাহরণ সহ শব্দ গঠনের পাঁচটি প্রক্রিয়া আলোচনা করো। তাহলে ঠিক আছে, আমরা এবার চলে যাবো হচ্ছে এই প্রশ্নটার উত্তরে। আমরা প্রশ্নটা বুঝছি কিনা? তাহলে আমরা উত্তরটা এরকম, যেমন ধরো প্রথমে আমরা লিখবো হচ্ছে শব্দ গঠন। হ্যাঁ, শব্দ গঠন বলতে আমরা কি বুঝি? তা আমরা বলবো যে তোমরা আগে একটু শোনো, মনোযোগ দেওয়া, তারপরে আমরা লিখছি, তারপরে লেখো আমার সাথে। আগে একটু শুনে নাও। আমরা গতদিন আলোচনা করেছিলাম
মৌলিক শব্দ, আর আলোচনা করেছিলাম হচ্ছে সাধিত শব্দ। আমরা একটা কথা বলেছিলাম, যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেই সব শব্দকে বলা হচ্ছে মৌলিক শব্দ। আর মৌলিক শব্দ বাদে পৃথিবীতে যত ধরনের শব্দ আছে সব শব্দই কিন্তু হচ্ছে সাধিত শব্দ। তো শব্দ গঠন যে প্রক্রিয়া, শব্দ গঠন প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা কোন শব্দগুলো তৈরি করি? আমরা অবশ্যই সাধিত শব্দগুলো তৈরি করি। তাহলে আমরা লিখব যে মৌলিক শব্দ বা ধাতুর পরে, মৌলিক শব্দ বা ধাতুর পরে প্রত্যয় বিভক্তি যুক্ত করে এবং মৌলিক শব্দ বা ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত করে সন্ধি বা সমাসের মাধ্যমে যে শব্দ গঠন করার যে নতুন অর্থবোধক শব্দ গঠন করা হয় সেই প্রক্রিয়াগুলো কি বলা হচ্ছে? শব্দ গঠন প্রক্রিয়া বা শব্দ গঠন। ঠিক আছে? তাহলে আমরা শব্দ গঠন বলতে আমরা কি বুঝি? শব্দ গঠন বলতে আমরা বুঝি হচ্ছে যে বলতে পারি মৌলিক শব্দ বা ধাতুর পরে বিভিন্ন কিছু যুক্ত করে, যেমন প্রত্যয় বিভক্তি তারপরে উপসর্গ যুক্ত করে আমরা শব্দ গঠন করতে পারি। তাহলে ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শব্দ গঠন। তাহলে এবার আমরা যাব হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া আলোচনা। এবার শব্দ গঠনের 5টি প্রক্রিয়া। এখন আমরা বলবো হচ্ছে শব্দ গঠনের 5টি প্রক্রিয়া নিচে উদাহরণ সহ আলোচনা করা হলো। শব্দ গঠনের 5টি প্রক্রিয়া উদাহরণ সহ আলোচনা করা হলো। লক্ষ্য করো, 1 বলতে পারি হচ্ছে 1 ধরো উপসর্গ যুগে শব্দ গঠন। কি যুগে? উপসর্গ যুগে শব্দ গঠন। উপসর্গ যুগে শব্দ গঠন। তাহলে কি বলবা? উপসর্গ যুগে শব্দ গঠন। আমরা এটা কীভাবে লিখবো? তাহলে এটা লিখবো হচ্ছে কোনো শব্দের পূর্বে উপসর্গ যুক্ত করে, শব্দের পূর্বে উপসর্গ যুক্ত করে শব্দের পূর্বে উপসর্গ যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা। আমরা কিন্তু 5টি প্রক্রিয়া আলোচনা করবো যে কি কি প্রক্রিয়া আসলে শব্দগুলো গঠন করা যায়। এর মধ্যে আমরা একটা প্রক্রিয়া বলছি হচ্ছে উপসর্গ যুগে শব্দ গঠন, অর্থাৎ উপসর্গের মাধ্যমে শব্দ গঠন করা যায়। তাহলে আমরা বলতে পারি যে উপসর্গে শব্দের পূর্বে উপসর্গ যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন আমরা উদাহরণ লিখতে পারি হচ্ছে এরকম, যেমন আমি যদি বলি যে একটা উপসর্গ আছে হচ্ছে ধরো আ, তাহলে আ হার যুক্ত দিলাম, তাহলে হয়ে গেল হার শব্দের পূর্বে আ যুক্ত হয়ে কী হলো? আহার। এরকম হার শব্দের পূর্বে বি যুক্ত হয়ে বিহার হইতে পারে, ভ্রমণ। এরকম অনা যুক্ত হয়ে হার শব্দের পূর্বে অনাহার হতে পারে। ঠিক আছে না? অনাহার। ঠিক এরকম আমরা যুক্ত করতে পারি পাতি যোগ নেতা সমান সমান পাতি নেতা। কেউ যদি মনে করে না স্যার আমি পাতি দিয়ে যুক্ত করব হাঁস, তাহলে পাতি হাঁস, তাহলে হয়ে যাবে পাতি হাঁস। আচ্ছা, তাই এরকম কেউ যদি মনে করে পাতি দিয়ে লেবু যুক্ত করব, তাহলে লেবু, পাতি লেবু। তো এরকম কিন্তু আমরা নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারি। দেখো এদিকে আহার, বিহার, অনাহার, পাতি নেতা, পাতি হাঁস, পাতি লেবু ইত্যাদি নতুন অর্থবোধক শব্দ গঠিত হলো। তাহলে আমরা বলতে পারি যে শব্দ গঠন প্রক্রিয়া যে 5টি প্রক্রিয়ার মধ্যে একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে উপসর্গ, যেটা যুগে আমরা নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারি। ঠিক এরকম আমরা পরেরটা দেখি, 2 নম্বর প্রক্রিয়াটা দেখি। দুই নম্বর প্রক্রিয়াটা আমরা বলছি, লক্ষ্য করো, আমরা বলতে পারি যে সন্ধির মাধ্যমে শব্দ গঠন। কিসের মাধ্যমে? 2 নম্বর প্রক্রিয়া আমরা বলবো হচ্ছে সন্ধির মাধ্যমে শব্দ গঠন।
তাহলে এটাও বলতে পারো যে দুইটি ধ্বনিকে পাশাপাশি দুটি ধ্বনিকে সন্ধির মাধ্যমে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণকে সন্ধির মাধ্যমে একত্রিত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন আমরা বলতে পারি যে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণকে সন্ধির মাধ্যমে একত্রিত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। আমরা এরকম অনেক উদাহরণ আমরা জানি। যেমন আমরা বলতে পারি যেমন ইতি যোগ আদি, এটা দেখো আলাদা আলাদা ছিল, তাহলে ইতি যোগ আদি একটা নতুন অর্থবোধক শব্দ যুক্ত হলে হচ্ছে ইত্যাদি, এরকম নতুন অর্থবোধক শব্দ। আমরা বলতে পারি যে তনু যোগ দীর্ঘই, তাহলে কী হয়ে গেল? তন্নি। হ্যাঁ, এরকম আমরা বলতে পারি হচ্ছে বিদ্যা যোগ আলয়, কী হয়ে গেল? বিদ্যালয়। এরকম কিন্তু নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। কিসের মাধ্যমে? সন্ধির মাধ্যমে। তাহলে প্রক্রিয়া নাম্বার কত গেল? 2 গেল। প্রক্রিয়া নাম্বার 2। হ্যাঁ, কি বললাম? একটা হলো উপসর্গযুগের শব্দ গঠন, আর একটা কি বললাম? সন্ধির মাধ্যমে শব্দ গঠন। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করো যে 5টা প্রক্রিয়ার কথা কিন্তু আমরা বলেছি। আমরা ইতিমধ্যেই 2টি প্রক্রিয়া বর্ণনা করেছি। ঠিক এইভাবেই আমরা আরও 3টি প্রক্রিয়া বর্ণনা করব। ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে? আমাদের এটা তোমাদের একটা প্রশ্ন হয়ে যাবে। ওকে, এবার যা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে আমরা বলবো হচ্ছে 3 নম্বরে বলবো প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন। কিসের মাধ্যমে? শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা বলছি কিন্তু প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন। একটু দেখো 3, তাহলে আমরা বলবো হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন। তুমি লিখবা হচ্ছে ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ। ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন, ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন আমরা বলতে পারি এক। ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। এক আমরা বলি হচ্ছে এরকম, যেমন ধরো ধর্ম যৌগিক, তাহলে আমরা কি বলতে পারি? ধার্মিক, নতুন শব্দ ধার্মিক। এরকম মনু যুগ মানব, এরকম যদি বলি যে সমাজ যুগ ইক, তাহলে কী হবে? সামাজিক। এরকম সাহিত্যিক হতে পারে। এরকম ধরো যে আমরা যদি বলি যে প্রি যুক্তব্য, তাহলে কী হবে? কর্তব্য। তো এরকম আমরা নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারি কিসের মাধ্যমে? প্রত্যয়ের মাধ্যমে। তাহলে এভাবে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। এবার আমরা চলে যাব হচ্ছে 4 নম্বর প্রক্রিয়া, ঠিক আছে না?
শব্দ গঠন। 4 নম্বর প্রক্রিয়া আমরা বলেছি কি কি উপসর্গযোগী শব্দ গঠন, সন্ধির মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন। তাহলে আমরা এবার কি বলবো? সমাসের মাধ্যমে শব্দ গঠন। 4 নম্বর হচ্ছে সমাসের মাধ্যমে শব্দ গঠন। আমরা কি বলতে পারি? 4 সমাসের মাধ্যমে শব্দ গঠন। একটু লক্ষ্য করো, সমাসের মাধ্যমে শব্দ গঠন আমরা বলতে পারি। আমরা জানি যে সমাস শব্দ অর্থ হচ্ছে একপদীকরণ, একাধিক পদকে একপদীকরণ, মিলন। হ্যাঁ, এটা হচ্ছে সমাস। তাহলে আমরা বলতে পারি যে সমাসের মাধ্যমে একাধিক পদকে এক পদে পরিণত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। আমি লিখে দিচ্ছি, দেখো, সমাসের মাধ্যমে একাধিক পদকে এক পদে পরিণত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন উদাহরণ দেখো, আমরা বলছি যে সমাসের মাধ্যমে একাধিক পদকে একাধিক পদকে এক পদে পরিণত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। আমরা যদি বলি যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে আমরা কি বলতে পারি? সিংহাসন। এই যে দেখো, একটা নতুন শব্দ হলো সিংহাসন। এরকম আমরা যদি বলি যে নব যে পৃথিবী, তাহলে বলতে পারি নবপৃথিবী, নবপৃথিবী। এরকম আমরা যদি বলি যে নীলাকাশ, তাহলে নীল যে আকাশ, কি হলো? নীলাকাশ, নীলাকাশ। এরকম আমরা যদি বলি যে জেলার সদৃশ উপজেলা, অথবা জেলার ক্ষুদ্র উপজেলা। তাহলে আমরা কি দেখলাম? যে সমাসের মাধ্যমেও নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যে দেখো, সিংহাসন, নবপৃথিবী, নীলাকাশ, উপজেলা, এগুলো হচ্ছে সমাসের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ। এই গেল হচ্ছে আমাদের 4 নম্বর প্রক্রিয়া। এবার আসে হচ্ছে আমরা সর্বশেষ বা 5 নম্বর প্রক্রিয়া আমরা আলোচনা করি। তো মুছে দিচ্ছি। তোমাদেরকে আরেকটা কথা বলি পাশাপাশি, যে তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে ক্লাসে যুক্ত আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে অন্য বন্ধুরা এটার সাথে যুক্ত হতে পারে এবং ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে? তোমাদের একাদশ শ্রেণীর যে অন্য বন্ধুরা আছে তারা যাতে উপকৃত হতে পারে, এই জন্য আমাদের এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর পাশাপাশি আরেকটা কথা মনে রাখবে, কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমরা কি করবে? কমেন্টস লিখে দিবে। কমেন্টস কি লিখবে? অবশ্যই তোমাদের রুল এবং সেকশন। পাশাপাশি আরেকটা কথা মনে রাখবে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো এই যে আজকে যে টপিকটা পড়াচ্ছি এটার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমরা সেটা জিজ্ঞেস করবে, আমি পরে দেখে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আচ্ছা দেখো, তাহলে 5 নম্বর প্রক্রিয়া হচ্ছে বিভক্তির মাধ্যমে শব্দ গঠন। বিভক্তির মাধ্যমে শব্দ গঠন। তাহলে বিভক্তি যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। আমরা বলতে পারি এরকম, দেখো, যে ধাতু বা শব্দের পরে বিভক্তি যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন কি বললাম? ধাতু বা শব্দের পরে বিভক্তি যুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। আমরা যদি বলি যে, যেমন একটা ধাতু হচ্ছে কর, যুগ ইব, তাহলে আমরা কি বলতে পারি? করিব, ইব, তাহলে এটা হয়ে যাব করিব। এরকম পর, এর সাথে ধাতু যুক্ত করলে পরে,
এরকম দেখো চল, এর সাথে যুক্ত করলাম চলে। তাহলে এরকম কিন্তু অসংখ্য শব্দ কিন্তু আমরা বিভক্তিযুক্ত করে গঠন করতে পারি। তাহলে আমরা 5 নম্বর প্রক্রিয়াটা কী বললাম, ধাতু বা শব্দের পরে বিভক্তিযুক্ত করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। তাহলে এই যে আমরা 5টা প্রক্রিয়া দেখলাম, এর সাথে আমাদের শেষ হয়ে গেল 5টি প্রক্রিয়া। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যারা এই ক্লাসটার সাথে পরে যুক্ত হবে তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের রোল নাম্বার এবং সেকশন লিখবে। আর অনেকেই আছো যারা অনলাইনে ক্লাসটা দেখতে পাচ্ছ না, ডাউনলোড করে বা অন্য জায়গাতে নিয়ে ক্লাসটা দেখো। তোমরা যদি দেখো এই ক্লাসটা যখন দেখবে তখন তোমাদের রোল এবং কমেন্টস লিখবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে তোমরা এই ক্লাসটা শেয়ার করে দেবে যাতে অন্যরা উপকৃত হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা আর আজকে কথা না বলিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। হ্যাঁ, আমরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।